চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন ও ফাহিম ইউসুফ। আলাউদ্দিন, সমাবেশে বক্তারা কি বলছেন? এই মুহূর্তে আমি আছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবং এখানে কিন্তু আমি সকাল 9টা থেকে এখানে অবস্থান করছি, কারণ আমরা জানি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু তারা তাদের আজকের এই কর্মসূচিকে ঘিরে মূলত তাদের 4টি দাবি ছিল এবং এই 4টি দাবি হচ্ছে যে তাদের যে প্রথম দাবি সেটি হচ্ছে নারী সংস্কার কমিশন যে সুপারিশ করেছে কিছুদিন আগে প্রধান উপদেষ্টার কাছে, সেই সুপারিশ তারা বলছেন যে সেটি কোরআন বিরোধী, এজন্য তারা সেই সুপারিশের বাতিল চাচ্ছে। পরবর্তী যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে 2013 সালে আমরা জানি শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর বিগত আওয়ামী সরকারের বাহিনী দ্বারা অথবা পুলিশ প্রশাসন দ্বারা যে গণহত্যা হয়েছিল 5 এবং 6 মে, সেই গণহত্যা এবং সেই সঙ্গে তাদের বিরুদ্ধে অর্থাৎ বিগত আওয়ামী আমলে তাদের বিরুদ্ধে যে সকল মামলা মোকদ্দমা দেওয়া হয়েছিল সেসব মামলার প্রত্যাহার চেয়েও কিন্তু তাদের আজকের এই দাবিগুলোর মধ্যে একটি রয়েছে। পরবর্তী তার 3 নম্বর যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে সংবিধানে যে বহুত্ববাদ আছে সেই বহুত্ববাদ বাতিল করতে হবে এবং তাদের সর্বশেষ যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে এসে একে একে বক্তব্য প্রদান করছে। তাদের বক্তব্যের মাধ্যমে তারা ইউনুস সরকার অর্থাৎ আমাদের অন্তর্বর্তী সরকার রয়েছে সেই সরকারের প্রতি তাদের আহ্বান এবং দাবি জানাচ্ছেন যেন এই ব্যাপারগুলোকে তারা দেখেন, কারণ তাদের যে দাবি সেটি দাবির মধ্যে নারী ভিত্তিক সংস্কার কমিশনের কোরআন এবং সুন্নাহ বিরোধী প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনা এবং বাতিল করে তারা দাবি জানাচ্ছে। এখানে তারা একটি ব্যাপার বলছেন যে পুরোদের দিক থেকে যে ব্যাপারটি রয়েছে প্রতিটি দিক থেকে তাদেরকে শ্রমিক যে আস্থা দেওয়া এই ব্যাপারটিকে তারা ব্যাপারটির বিরুদ্ধে তারা বলছে যে সমাজে ডাকাত বা অন্যান্য খারাপ করতে পারেন তাদেরকে তাহলে কেন দেওয়া হবে না শ্রমিক হিসেবে যদি প্রতিটার দিক থেকে দেওয়া হয়। এই ব্যাপারে তারা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই কিন্তু হেফাজত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন এবং সাধারণ যে তৌহিদি জনতা তারা কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছে। আমরা এখন ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের যে গেটটি রয়েছে গেট সংলগ্ন ব্রিজে দাঁড়িয়ে আছে। আমি যদি এখনকার একটি চিত্রটি দেখাতে চাই যে হেফাজতের যে কর্মীরা তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন ট্রাকে বাসে এবং ট্রেনে করে কিন্তু ঢাকা এবং আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তারা আসছিলেন এবং ভোর থেকে আসা এই লোকজন কিন্তু এখন 9টা থেকে তাদের যে মহাসমাবেশ পূর্ব নির্ধারিত সেটি তারা শুরু করেছে। এখন যদি একটু চিত্রটি দেখাতে চাই যে তাদের যে দাবিগুলো ছিল তারা অনেকে আমাদেরকে জানিয়েছিলেন যে 4 দফা দাবিতে তারা শুরু করেছেন। এর ভিতরে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন তারা নারী সংস্কার বিষয়ে যে কমিশন ছিল সেই কমিশনের যে প্রতিবেদন সেটির প্রতিবাদ কিন্তু তাদের মুখ্য বিষয়। তারা সকলের মুখে একটি কথা ছিল যে নারী সংস্কার কমিশন যেটি করেছে সেটি ইসলাম বিরোধী এবং ইসলাম এবং কোরআন এবং সুন্নাহর যে আইন রয়েছে সেই অনুযায়ী এটি সম্পূর্ণ সাংঘর্ষিক। সেই সাংঘর্ষিকতার জায়গা থেকে তারা একজন মুসলমান হিসেবে এই যে মুসলিম যে চেতনা সেটি তারা ধারণ করার ফলে কিন্তু তারা মূলত এখানে এসেছেন সমাবেশ করার জন্য। তো সমাবেশ থেকে কিন্তু যে নেতাকর্মীরা আহ্বান জানিয়েছেন খুব দ্রুত যাতে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল 2013 সালে সে 2013 সালের 5 মের হত্যা সহ অন্যান্য যে সকল গণহত্যা হয়েছে আওয়ামী সময়ে সেগুলো তারা খুব দ্রুত বিচার চান এমনটাই তারা জানাচ্ছিলেন। এছাড়া সংবিধানে যে বহুত্ববাদের কথা বলা হয়েছে, আল্লাহ ছাড়া একাধিক সত্তার কথা বলা হয়েছে, সেইটি তারা বিরোধিতা করে বলেছেন যে শুধুমাত্র সত্তা একজনই থাকতে পারে, আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্তা নেই। তো এই ছিল তাদের দাবি। এছাড়া তারা জানাচ্ছিলেন যে ফিলিস্তিন সহ
কাশ্মীর সহ বিশ্বের যে সকল প্রান্তে যে মুসলিমরা রয়েছেন সেই মুসলিমদের উপর যে নির্যাতন হয় সেই নির্যাতনে বাংলাদেশের যে ভূমিকা সেটি বাড়ানোর ব্যাপারে কথা বলেছেন। যে ডক্টর ইউনূসকে তারা বারবার একটি আহ্বানই জানাচ্ছিলেন যাতে বিশ্ব পরিমণ্ডলে এই মুসলিম যে গণহত্যা, মুসলিম যে নিধন ইসরায়েলে চলছে, পাশাপাশি অন্যান্য যেসব জায়গায় মুসলিমদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করা হচ্ছে, ভূমিহীন করা হচ্ছে, সেগুলোতে তারা আর একটু সচেতন হতে বলছেন, আর একটু তাদেরকে বলছেন যে বিশ্ব পরিমণ্ডলে যাতে জাতিসংঘের কাছে যাতে এটি তুলে ধরা হয়। এছাড়া তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা একজন রাজনৈতিক কর্মী নয়, রাজনৈতিক কর্মী হিসেবে নয়, তারা এখানে এসেছেন মূলত একজন মুসলিম যে ভ্রাতৃত্ববোধ মুসলমানদের প্রতি এবং ইসলামের প্রতি যে টান, সেই ইসলামের প্রতি ওই টানের চেতনার জায়গা থেকে তারা মূলত এখানে এসেছেন। এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ। ইশিকা, সংস্কার নিয়ে কিছুক্ষণের মধ্যে 12 দলীয় জোটের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। এ নিয়ে আরো জানাতে সংসদ ভবনের এলডি হল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন আর আজকে কি নিয়ে আলোচনা হবে, কমিশন প্রধান কি বলেছেন? এই মুহূর্তে আমরা অবস্থান করছি সংসদ ভবনের এলডি হলের ঠিক সামনে এবং সংসদ ভবনের এলডি হলের ভেতরে বৈঠক চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা দলের সঙ্গে ওই জাতীয় ঐকমত্য কমিশনের। এবং আপনারা জানেন যে এই বৈঠকটি শুরু হয়েছে বেলা 10টা নাগাদ এবং এর পরবর্তীতেই জাতীয় ঐকমত্য কমিশন প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে এবং তিনি জানিয়েছেন যে এই দলমতে পার্থক্য থাকবে, মতভেদ থাকবে, তবে তা নির্বিশেষে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল দল ছাড় দেবে বলে তিনি প্রত্যাশা করেছেন। আপনারা জানেন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হবে 15 জুলাই। এর মধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং সমমনা জোটের সঙ্গে আলাপ আলোচনার সংলাপের মাধ্যমে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে তারা কাজ করছেন এবং 15 জুলাইয়ের মধ্যে কাজ সম্পাদন করার আশা ব্যক্ত করেনও তিনি। সেই সঙ্গে বলেন যে 15 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করা হবে এবং সেইখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং জোট তাদেরকে সহায়তা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন যে দলমত নির্বিশেষে মতভেদ থাকা এবং মত পার্থক্য থাকা সত্ত্বেও সকল ধরনের মতভেদ বা সকল ধরনের সংস্কারের সকল রাজনৈতিক দলের হয়তো একতাবদ্ধ প্রচেষ্টা নাও থাকতে পারে, তারপরেও যেন রাজনৈতিক দলগুলো কিছুটা হলেও ছাড় দেয় সে আশা ব্যক্ত করেন। এবং 12 দলীয় জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ তিনি জানান, তিনি কথা বলেন গণমাধ্যমকারীদের সাথে এবং তিনি কথার মাধ্যমে তিনি জানিয়েছেন যে তারা এই অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেই জন্য তিনি তাড়াতাড়ি দ্রুত নির্বাচনেরও আশা প্রত্যাশা করেন। সেই সঙ্গে আলাপ আলোচনা করার জন্য তারা বৈঠকে এলডি হলে প্রবেশ করেছেন এবং রুদ্ধদ্বার বৈঠক করছেন। আমরা আশা করছি যে বৈঠকের মাঝে বা বৈঠকের শেষে তারা আবার আমাদের সাথে কথা বলবেন। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই 12 দলীয় জোট এখন 166টি সুপারিশের মধ্যে 122টি সংস্কার সুপারিশের সাথে একমত হয়েছেন, 26টি বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন এবং বাকি 28টি বিষয়ে আংশিক একত্রতা প্রকাশ করেছেন। তো এই এলডি হলেই বেলা 3টার সময় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। এভাবে পর্যায়ক্রমে তাদের যে আলাপ আলোচনা বা সংলাপ চলছে রাজনৈতিক দল এবং 12 দলীয় জোটের সাথে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা যখন পরবর্তী খবর জানতে পারবো তা জানাতে পারবো বলে আশা করছি। সরবরাহ না থাকায় চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম আকাশ ছোঁয়া। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, দাম বৃদ্ধির কারণ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? ইশিকা, দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে কিন্তু নদীতে বুক ভরা আশা নিয়ে কিন্তু নেমেছিলেন জেলেরা যে তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে, কিন্তু চাঁদপুরের পদ্মা মেঘনায় জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। সকাল থেকেই কিন্তু জেলেরা মাছ নিয়ে ঘাটে আসছেন, সেই মাছগুলোকে আড়তে নিলাম ডেকে বিক্রি করা হচ্ছে। তবে একেবারে অপ্রতুল চাহিদার তুলনায় কিন্তু একেবারে কম মাছ ঘাটে আসায় দাম কিন্তু আকাশ ছোঁয়া। আজকে আমি প্রথমে আপনাকে ইলিশের বাজার
বাজার দর জানিয়ে দিতে চাই। 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 3000 টাকায়, আর 700 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা, আর 600 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা। এই যে চাঁদপুরের পদ্মা মেঘনার বিশাল জলরাশিতে প্রায় জেলার অর্ধলক্ষাধিক জেলে কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, তারা অনেকেই কিন্তু আজ ঘাটে মাছ বিক্রি করার জন্য এসেছেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ 2 মাস তারা বেকার সময় কাটিয়েছেন। এই সময় তারা কিন্তু বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের জাল এবং নৌকা মেরামত করেছেন। তারা আশা করেছিলেন যে এই যে জাটকা সংরক্ষণ অভিযান শেষে কিন্তু তারা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাবেন এবং সেই ইলিশ বিক্রি করে কিন্তু তারা ধার দেনা দিবেন, কিন্তু তারা হতাশ হয়ে নদী থেকে ফিরছেন। আমি সকালে দেখেছি ঘাট কিন্তু ক্রেতা বিক্রেতায় জমে উঠেছে, যদিও ইলিশের চাহিদার তুলনায় একেবারেই কম। এখন পর্যন্ত ঘাটে 1 থেকে 2 মণ ইলিশ এসেছে। তো আমি এখানে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত ইলিশ না আসায় তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না। ইলিশের দাম আকাশ ছোঁয়া। আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা দীর্ঘ 2 মাস কিন্তু লোকসানের মুখে পড়েছেন। দীর্ঘ 2 মাস তাদের কিন্তু আড়তগুলো বন্ধ রয়েছে। তো তারা আশা করছিলেন যে এই সময়টাতে আড়তগুলো ইলিশ ধরা শুরু হওয়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে ইলিশ কিন্তু জেলেরা পাবেন এবং ঘাটে ইলিশের সরবরাহ বাড়বে, কিন্তু সেটি বাড়ছে না। তো তারা আশা করছেন যে আগামী দিনে ইলিশের যদি সরবরাহ বাড়ে, চাহিদা অনুযায়ী ইলিশ ঘাটে আসে, তাহলে ইলিশের দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে ইশিকা, আমার কাছে সব শেষ। চট্টগ্রামের বাজারে বেগুন, শসা, আলু সহ প্রায় সব ধরনের সবজির দাম বাড়তি। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে অন্যান্য মাংস ও মাছের দাম। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জেসিকা, আপনি যেমনটি বলছেন, চট্টগ্রামে কিন্তু গত কয়েকদিন ধরে, বিশেষ করে ঈদের পর থেকে কিন্তু চট্টগ্রামে নিত্য পণ্য প্রয়োজনের দাম ধীরে ধীরে বাড়ছে। দু একটি সবজির দাম কম থাকলেও কিন্তু বাকি যেসব সবগুলো দামই ঊর্ধ্বমুখী বলা যায়। কারণ এখানকার বাজারে আমরা দেখেছি এখানে পেঁয়াজ কিন্তু মানভেদে বিক্রি হচ্ছে আপনার 55 থেকে 60 টাকা, আবার অনেকগুলো পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 60 থেকে 65 টাকা, 70 টাকা পর্যন্ত। যে পেঁয়াজ গত সপ্তাহে ছিল 40 থেকে 50 টাকা, তার আগের সপ্তাহে ছিল আপনার 35 থেকে 40 টাকা পর্যন্ত। ধীরে ধীরে কিন্তু পেঁয়াজের দাম বাড়ছে। পেঁয়াজ, রসুন সহ অন্যান্য মশলা জাতীয় পণ্য থেকে শুরু করে যেসব পণ্য রয়েছে, মুদির পণ্য যেগুলো বলা যায়, সেগুলোর দাম কিন্তু ধীরে ধীরে 2 থেকে 3 টাকা, আবার মানভেদে 5 টাকা পর্যন্ত ধীরে ধীরে বাড়ছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কিছুটা সংকট থাকার কারণে কিন্তু এসবের দাম বাড়ছে। পাশাপাশি শাকসবজির কথা যদি আমরা বলি বা তরিতরকারির কথা যদি বলতে চাই, তাহলে এখানে 2-1টি নিত্য পণ্যের 2-1টি বাদে বাকি যেসব পণ্য আছে সবগুলোর দামে কিন্তু বলতে গেলে ঊর্ধ্বমুখীর দিকে। কারণ প্রতিটি পণ্য গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু 20 থেকে 30 টাকা, আবার 10 থেকে 15 টাকা পর্যন্ত এখানে বেড়েছে। শুধু কম দামে যেটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আলু। আলু কিন্তু মানভেদে 18 থেকে 20 টাকা, আবার অনেক ক্ষেত্রে 20 থেকে 22 টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যেসব পণ্য আছে সবগুলো পণ্য, করলা, বেগুন, পটল থেকে শুরু করে সব জাতীয় যতগুলো পণ্য রয়েছে সবগুলো পণ্যের দামে কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যেহেতু ঈদের পরবর্তী সময় শীতকালীন শেষ হওয়ার পরে গ্রীষ্মকালীন প্রবেশ করার পর গ্রীষ্মে যেসব সবজি বাজারে ধীরে ধীরে প্রবেশ করছে সেই জন্য কিন্তু এসবের দাম বাড়ছে। কারণ পর্যাপ্ত সবজি জাতীয় পণ্য না থাকার কারণে মূলত এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। আর যদি আরেকটা কথা বলি, তাহলে এখানে যে মাছের বাজার, এখানে দেশি যেসব মাছ রয়েছে সবগুলো মাছের দামই ঊর্ধ্বমুখী। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এসব মাছ কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা, আবার অনেক ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ এখানে রুই মাছ বিক্রি হচ্ছে আপনার মানভেদে 400 থেকে 460 টাকা পর্যন্ত। বিশেষ করে কাতাল, কালীবাউস, মৃগেল এসব মাছও কিন্তু 400 টাকার উপরে বলা যায়। আর তেলাপিয়া মাছ যেটি আমরা বলি সেটিও কিন্তু দাম ঊর্ধ্বমুখী। পাশাপাশি সামুদ্রিক যেসব মাছ আছে সেসব মাছের দামও কিন্তু বাড়তে থাকে। এই ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ সংকট থাকার কারণে সামুদ্রিক মাছ এসবের দাম বাড়ছে। যারা সাধারণ ক্রেতা সাধারণ হচ্ছেন তারা বলছে বাজারে সেই জন্য কিন্তু চেষ্টা করবে এইসবের দাম পাইকারি পদ্ধতি তদারকি করা হয়। যেসব সরকারি সংস্থাগুলোকে যারা তদারকি করেন তারা যদি নিয়মিত তদারকি করেন তাহলে চেষ্টা করলে এসবের দাম কমে।
নতুন ধান উঠতে শুরু করায় স্বস্তি ফিরতে শুরু করেছে দেশের অন্যতম সরু চালের বাজার কুষ্টিয়ায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বর্তমানে চাল কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে? ইশিকা, দীর্ঘ সময় পর কুষ্টিয়ার চালের বাজারে কিন্তু স্বস্তি ফিরেছে, অর্থাৎ নতুন ধানের চাল বাজারে উঠতে শুরু করায় কিন্তু দাম কমেছে। সব ধরনের চালের দাম কেজিতে প্রায় 3 থেকে 4 টাকা করে। এছাড়াও নতুন ধানের যে চাল রয়েছে সেটি কিন্তু কেজিতে কমেছে প্রায় 10 থেকে 12 টাকা করে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার চালের পৌর বাজারে। এ বাজারের আজকের বাজার দর যদি আমি জানাই, যেমন পুরাতন যে মিনিকেট চাল সেটি কিন্তু বিক্রি হচ্ছে 82 টাকা দরে, যদিও গত সপ্তাহে এই চালটি কিন্তু ছিল 85 টাকা কেজি দরে। এছাড়াও কাজল লতা যে চাল রয়েছে সেটির দামও কিন্তু কেজিতে প্রায় 2 থেকে 3 টাকা করে কমেছে, অর্থাৎ বাজারে বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা কেজি দরে। এছাড়া মোটা আটাশ যে চাল, অর্থাৎ গরিবের চাল যেটাকে আমরা বলি, সেটিও কিন্তু কেজিতে 2 টাকা কমেছে, কমে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এছাড়াও নতুন যে ধান, সেই ধানের চাল বাজারে উঠেছে, এর দাম কিন্তু আরো কম, অর্থাৎ কেজিতে প্রায় 10 থেকে 12 টাকা করে এই ধানের চাল কিন্তু বাজারে কমেছে, অর্থাৎ এটি 74 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। আমি এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি বলছেন তারা, যে আসলে দীর্ঘদিন পরে হলেও চালের দাম কমছে, নতুন ধানের চাল বাজারে উঠতে শুরু করেছে, তার কারণেই কিন্তু এই চালের দাম কমছে। তারা যেটি বলছে যে যখন পুরোপুরি ধান কাটা হয়ে যাবে এবং আরো নতুন চাল বাজারে উঠবে, তখন কিন্তু দামটি আরো কমে আসার একটি সম্ভাবনা রয়েছে বলেই তারা জানাচ্ছে আমাদের। তবে এ বিষয়ে যারা খুচরা যারা ক্রেতা রয়েছে তাদের কিন্তু মধ্যে রয়েছে বিরূপ প্রতিক্রিয়া, কারণ তারা বলছে যে মৌসুম আসলেই কিন্তু চালের দাম কমে আসে, আবার মৌসুম শেষ হলেই চালের দাম বেড়ে যায়। তারা বলছে এক প্রকার মিল মালিকদের সিন্ডিকেটের কারণেই কিন্তু এই চালের বাজারের যে অস্থিরতা এবং চালের বাজারের যে সিন্ডিকেট, সেটা কিন্তু কোনোভাবেই সরকার ভাঙতে পারছে না মিল মালিকদের কারণেই। তাই তারা বলছে যে এই মৌসুম আসলেই কিন্তু চালের দাম কেজিতে 3-4 টাকা করে কমে, আবার মৌসুম শেষ হয়ে গেলে কিন্তু সেটা 8 থেকে 10 টাকা করে বেড়ে যায়। তাই তারা তাদের দাবি যে যতদিন পর্যন্ত এই মিল মালিকদের এই শক্ত সিন্ডিকেটটি না ভাঙা যাবে, ততদিন কিন্তু চালের বাজারের কোনোভাবেই যে স্বস্তি ফিরবে না। এ বিষয়ে আমি কুষ্টিয়ার যারা বড় বড় মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। মিল মালিকদের কিন্তু একই দাবি যে কেবলমাত্র ধান ওঠা শুরু হয়েছে, নতুন চাল তারা কিছুটা বাজারে ছেড়েছে, তাই চালের দাম কিছুটা কমতে শুরু করেছে। যখন পুরোপুরি চাল বাজারে উঠে যাবে নতুন চাল, তখন কিন্তু আরো কমবে। তবে আমরা দেখেছি যে দীর্ঘদিন চালের বাজারের যে অস্থিরতা, এই অস্থিরতার পরে কিন্তু হঠাৎই সপ্তাহ ব্যবধানে চালের যে বাজারটি সেটা কিন্তু কমতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা কিন্তু আশাবাদী যে যখন পুরোপুরি চাল নতুন ধানের চাল বাজারে উঠবে, তখন কিন্তু এই চালের দাম আরো কমে আসবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাংবাদিকরা পূর্ণ বাক স্বাধীনতা নিয়ে কি বলছেন? ইশিকা, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের শুভেচ্ছা আপনাকে সহ বিশ্বের সকল সাংবাদিককে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজকে সারা পৃথিবীর সাথে, সারা দেশের সাথে আজকে সাতক্ষীরাতেও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা এবং সাংবাদিকদের এই সমাবেশ। এই সমাবেশে বিশ্বের যে আজকের যে স্লোগান, সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং, স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব, এই শীর্ষক যে প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা চলছে। এখানে বিভিন্ন গণমাধ্যমের, টেলিভিশন, পত্রিকা, অনলাইন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেছেন। তারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, মুক্ত সাংবাদিকতার কথা বলছেন। একই সাথে তারা উল্লেখ করছেন যে সারা বিশ্বে সাংবাদিকতায় যে নতুন নতুন যে নিপীড়ন চলে এসেছে, নতুন নতুন যে কাজ কর্মক্ষেত্রে যে বাধা, সেই বাধাগুলোর কথা উল্লেখ করা হয়েছে। এখানে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকতার ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা বন্ধ করবার কথা বলছেন। একই সাথে বলছেন যে তারা স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, সংবাদ মাধ্যমের উপরে যে কোনো ধরনের নিপীড়নের বিরুদ্ধে সজাগ থাকা, সোচ্চার থাকার কথা বলছেন। ইশিকা, আপনি জানেন যে কিছুদিন আগে সাতক্ষীরার তালা উপজেলায় কালের কণ্ঠের সাংবাদিক দুর্নীতির তথ্য জানতে
জানতে গিয়ে তিনি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বারা তিনি কারারুদ্ধ হয়েছিলেন, 10 দিনের জেল নিপীড়নের শিকার হয়েছিলেন। পরবর্তীতে এই সাংবাদিক সমাজ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু সেই সাংবাদিককে কিন্তু মুক্ত করে। এটি সাতক্ষীরার সাংবাদিকরা মনে করছে, সাতক্ষীরার সাংবাদিক সমাজ মনে করছে এটি সাংবাদিকতার ক্ষেত্রে, মুক্ত গণমাধ্যম সৃষ্টির ক্ষেত্রে এটি একটি বড় প্রভাব তৈরি করেছে এবং ভবিষ্যতে এই ধরনের কর্মক্ষেত্রে বাধা দেওয়ার নজির সেটি কমে আসবে। সেই কারামুক্ত সাংবাদিক রোকনুজ্জামান টিপুর কাছে আমরা চলে যাচ্ছি। আজকে কেমন লাগছে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে? আপনি আপনার অভিজ্ঞতার কথা বলুন। আজকে এই বিশ্ব গণমাধ্যম দিবসে আমার অনুভূতি, আমি নিজে মুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভি এবং বাংলাদেশের সমগ্র সাংবাদিক সমাজ। আমার প্রতিষ্ঠান দৈনিক কালের কণ্ঠ যেভাবে আমার পাশে ছিল, আজকে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আজকে তারা না থাকলে এবং এই সাংবাদিক সমাজ যদি না থাকতো তাহলে আমাকে এই 10 দিনের অন্যায়ভাবে শুনছিলাম ইশিকা যে সাংবাদিক সমাজের এই যে সোচ্চার ভূমিকা এবং সক্রিয় ভূমিকা সাংবাদিকতার ক্ষেত্রে, মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে কথাই টিপু বললেন। সাতক্ষীরার মুক্ত গণমাধ্যম দিবসের সাংবাদিকদের যে আয়োজন, সেই আয়োজন এখনো চলছে এবং সাংবাদিক নেতৃবৃন্দ এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই ছিল ইশিকা সর্বশেষ। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আয়োজনে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে কমেছে পণ্য আমদানি, এতে রাজস্ব আহরণে অব্যাহত রয়েছে ঘাটতি। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কর্তৃপক্ষ কি বলছেন? ইসিকা, ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকে এসে সোনা মসজিদ স্থল বন্দরে ব্যবসায় সংশ্লিষ্ট যারা আছে তাদের সবার সঙ্গে কথা হচ্ছিল। তাদের কাছ থেকে আসলে যে অব্যাহতভাবে রেভিনিউ ঘাটতি এবং পণ্য আমদানি যে কমে আসছে এ বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছিলাম। ব্যবসায়ীরা বলছেন যে আসলে বর্তমান সময়তে ভারতীয় নানা জটিলতা এবং বাংলাদেশের জটিলতার কারণে কিন্তু পণ্য আমদানি রপ্তানিতে একেবারে ধস নেমেছে। আমাকে পানামা কর্তৃপক্ষ বলছেন তাদের কাছে অত্যাধুনিক সব রকম সুযোগ সুবিধা রয়েছে, তারপরও কিন্তু তারা কিন্তু যতগুলো গাড়ি ঢুকার কথা সেই গাড়িগুলা তারা কিন্তু পাচ্ছেন না। আমাদেরকে ব্যবসায়ীরা বলছিলেন বর্তমানে এই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে শুধুমাত্র পাথর ছাড়া তেমন আর কোনো পণ্য বাংলাদেশে প্রবেশ করে না। আপনাকে ইশিকা একটু যদি আমি হিসাব জানাতে চাই, 2024-25 অর্থ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত 7 মাসে এই সোনা মসজিদ স্থল বন্দরের রাজস্ব ঘাটতি হয়েছে 150 কোটি টাকা। এর আগে 23-24 অর্থ বছরে রাজস্ব ঘাটতি হয়েছিল 163 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বন্দরে ব্যাপক পরিমাণে সুযোগ সুবিধা পাওয়ার কারণেই কিন্তু বেনাপোল, হিলি সহ অন্যান্য বন্দরে তারা কিন্তু চলে যাচ্ছে। এছাড়া কিন্তু বেশ কয়েক বছর ধরে নানা জটিলতায়, কাস্টম জটিলতা এবং এনপিআর এর জটিলতার কারণে কিন্তু এই বন্দর দিয়ে একেবারে ফল আমদানি বন্ধ হয়ে গেছে। মূলত রেভিনিউর মূল উৎসই হচ্ছে ফল। এই ফল যেহেতু বন্ধ হয়ে গেছে মূলত সেই কারণেই এখানে রেভিনিউ কমে এসেছে। আমার সঙ্গে পানামা কর্তৃপক্ষের কথা হয়, তারাও যে বিষয়টি বারবার বলে আসছেন যে এখানে তাদের অত্যাধুনিক সব রকমের সুযোগ সুবিধা রয়েছে, ব্যবসায়ীদের জন্য তাদের বিশেষ শেড রয়েছে, তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, তারপরে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ গাড়ি পাচ্ছে না। আমাদেরকে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন তারাও চেষ্টা করছেন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার জন্য, তারা ব্যবসায়ীদেরকে সব রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। তারপরেও কিন্তু যেহেতু নিরুৎসাহিত হচ্ছে ব্যবসায়ীরা, এই জন্য মূলত এই সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে রাজস্ব আয় যেমন ঘাটতি দেখা দিয়েছে, তেমন কিন্তু অনেক শ্রমিকরা বেকার হয়ে পড়েছে দিন দিন। তারা বলছে যদি এই বন্দরটিকে সচল রাখা না যায় তাহলে কিন্তু এই বন্দর সংশ্লিষ্ট এলাকার লাখ লাখ মানুষ কিন্তু ধীরে ধীরে পথে বসে যাবে। যে ইসিকা, এ ছিল আমার কাছে সোনা মসজিদ স্থল বন্দর থেকে সর্বশেষ। হবিগঞ্জের হাওরে উৎসব মুখর পরিবেশে চলছে শেষ সময়ের ধান কাটা। অনেক ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, কতদিন লাগবে পুরো ধান কাটা শেষ করতে? ধান ইতিমধ্যেই কৃষকরা কেটে ঘরে তুলেছেন। এখন শেষ সময়ের যে কাজ সেটি কিন্তু চলছে। কৃষকরা গোলায় ধান ভরছেন, আবার কেউ ধান শুকিয়ে বিক্রি করছেন। আমি যদি আপনাকে একটু বলি, হবিগঞ্জে এবছর 1,23,847 হেক্টর
জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে কিন্তু যেটি কৃষি অফিস বলছে, তারা ইতিমধ্যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8 লাখ, ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,04,385 মেট্রিক টন, আর চাল ধরা হয়েছে 5,36,257 মেট্রিক টন। তো কৃষি অফিস যেটা বলছে যে ইতিমধ্যে কিন্তু যে যদি আরো ইতিমধ্যেই যে ধান কাটা সম্পন্ন হয়েছে, যদি আবহাওয়ার অবস্থা ভালো থাকে তাহলে হাওড় এলাকায় আর 2 থেকে 3 দিন সময় লাগবে ধানগুলো ঘরে। আর যে নন হাওড় এলাকায় যেগুলো ধান আছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই 61% কাটা হয়ে গেছে। সেগুলো কিন্তু কৃষকরা ঘরে তোলা শুরু করেছেন এবং গোলায় ভরা শুরু করেছেন। কেউ কেউ আবার বিক্রিও শুরু করেছেন শুকিয়ে। আবার অনেকে কিন্তু আসলে ক্ষেত থেকে কেটেই সঙ্গে সঙ্গে আবার মাড়াই দিয়েই কিন্তু কাঁচা ধানই বিক্রি করে দিচ্ছেন। তো এখন পর্যন্ত আসলে কৃষকরা যেটি বলছেন যে আবহাওয়ার অবস্থা মোটামুটি ভালো আছে, যদিও শ্রমিক কিছুটা সংকট, তবে হারভেস্টার মেশিন যেগুলো আছে সেগুলো কিন্তু শ্রমিকের যে সংকট সেটি যদি আরো বাড়ানো যায়, কৃষকরা যেটি বলছেন যদি এই হারভেস্টার মেশিনের সংখ্যা বাড়ানো যায় তাহলে শ্রমিকের যে সংকট সেটি আগামীতে আর থাকবে না, পাশাপাশি খরচও কমবে, এমনটি কিন্তু তারা বলছেন। তারা যেটি বলছেন যে কৃষকরা যেন ন্যায্য মজুরি, বা যেহেতু এখন শেষ সময়ে ধান কাটা শেষ হয়ে গেছে, যারা ন্যায্য মজুরি যেন তারা পায়, পাইকার এবং আড়তদার বা মিলাররা যেই সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট ভাঙতে সরকারের জন্য কঠোর পদক্ষেপ নেয়, সেই দিকে কিন্তু কৃষকরা তারা সিন্ডিকেট ভেঙে দিতে পারেন প্রশাসন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত হবিগঞ্জের যেই ধান কাটার সবশেষ। কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ের জিআই স্বীকৃতিতে আনন্দে ভাসছে সেখানকার সর্বস্তরের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। কবির, স্থানীয় অর্থনীতিতে এর প্রভাব নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? শিকা, আপনি যেটা বলছেন, আসলে কুমিল্লা জিআই স্বীকৃতি পেয়েছে কুমিল্লার রসমালাই আর হচ্ছে কুমিল্লার খাদি। তো একটা বিষয় জানে রাখি, কুমিল্লার যে অবস্থা তাতে মানুষের এতদিন একটা স্বীকৃতি পাওয়া হতো। কুমিল্লার যে খাদি ভবন, কুমিল্লার যে খাদি ঘর, যতগুলো দোকান রয়েছে প্রায় 300 অধিক আসলে এখন দোকান শুরু হয়েছে এবং তারা বলছে এতদিন পর স্বীকৃতি পাওয়াতে কুমিল্লা থেকে এখন যে প্রবাসে যারা রয়েছে তারা আসলে এখন অর্ডার দিচ্ছেন। তারা বলছেন যে এই পণ্য স্বীকৃতি পাওয়ার পর এখন এটা আরো বৃদ্ধি পাবে। আমি এখন কুমিল্লার যে প্রবীণ লোক, যে 1948 সালে আসলে খাদি ব্যবসা শুরু করছে, উনি এখন এই ব্যবসাটা করছেন। 1921 সালে কুমিল্লা খাদি আসলে শুরু হয়েছিল। কুমিল্লা জিআই স্বীকৃতি পাওয়ার কারণে আপনাদের কেমন লাগছে এবং এই স্বীকৃতিটা বৃদ্ধি করার জন্য সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য কি কি কাজ করলে আসলে ভালো হবে? আসলে যারা সৃষ্টি করে তাদের যখন স্বীকৃতি পায় তখন সে আরো তার উদ্দীপনা বেড়ে যায়, উৎসাহ বেড়ে যায় যে আরো কিছু করার জন্য। সুতরাং 1921 সাল থেকে আজ 1925 সাল, এই দীর্ঘ পরিক্রমার পরে এসে এই কুমিল্লার পরিচিতি, আজকে খাদি শিল্প যে পরিচিতি পেয়েছে, তার আইডেন্টিফিকেশন পেয়েছে, এটা আমাদের বড় পাওয়া। এবং আমি যারা এইটা দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ জানাচ্ছি। আর কৃতজ্ঞ জানাচ্ছি আমার পূর্বপুরুষ যারা এটা গোড়াপত্তন করে গেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, না হলে আজকে এই পর্যায়ে আসতে পারতাম না আমরা। এবং আমি মনে করি সনদ পাওয়াটা বড় কথা না, সনদ রক্ষা করা আরো বড় কঠিন কাজ। আমরা যে কাজগুলো করে আসছি সেই কাজটা যখন আগামী প্রজন্ম যেমন করতে পারে নিষ্ঠার সহিত এবং অতি মুনাফা ত্যাগ করে, তাহলে আমি মনে করি এই খাদি শিল্প চিরকাল বেঁচে থাকবে এবং কুমিল্লার বাসী এবং প্লাস বাংলাদেশের এবং বিদেশেও তার চাহিদা ডে বাই ডে বাড়বে। আরেকটা কথা বলে রাখি যে কেন পারবে, কেন পারা উচিত, যখন তার ভিতরে এই বোধটা থাকবে যে খাদি ইজ দ্য সিম্বল অফ পেট্রিয়টিজম, খাদি হলো দেশাত্মবোধের প্রতীক। এই জিনিসটা যখন সে ধারণ করবে মনে প্রাণে, তখন আশা করি এই